রেস্টুরেন্টের সাথে কিন্তু মোস্ট অফ রেস্টুরেন্ট এঙ্গেজ হয়, কারণ রেস্টুরেন্টের জবটা পাওয়া আপনার মোটামুটি ইজি। আপনি অ্যাপ্লাই করলে খুব কম এক্সপিরিয়েন্স, আপনি এক্সপিরিয়েন্স খুব বেশি একটা দরকার হয় না। পেমেন্ট ভালো। মিনিমাম স্যালারি তো লন্ডনের 1271, এটা আপনার মিনিমাম পে করবে সবাইকে। বিভিন্ন রেস্টুরেন্টের ক্যাটাগরি অনুযায়ী আপনার ট্রঙ্ক হয়, বোনাস হয়, তো সব মিলে এটা আপনার 15 পাউন্ড 16 পাউন্ড পর্যন্ত চলে যায়, যেটা অলমোস্ট 2500 টাকা, 3000 টাকার কাছাকাছি বাংলাদেশি টাকায় আপনি হিসাব করলে। অনেক সময় আপনার তারা কেয়ারের জব করে, কেয়ার হোম, যেটা আপনার একসময় স্পন্সর ছিল এখানে কেয়ারে, এখন বর্তমানে স্পন্সর প্রোভাইড করে না। কিছু কিছু কোম্পানি এখনো স্পন্সর রাখছে, যেগুলো আপনার খুব পুরাতন ব্রিটিশ কোম্পানি, কিন্তু যারা নতুন কেয়ার হোম কোম্পানি খুলতেছে ওরা স্পন্সর করে না। একটা সময় লন্ডনে আপনার লক্ষ লক্ষ মানুষ আপনার কেয়ারের স্পন্সর আসছে, বিশেষ করে আপনার যারা সিলেটের, আমাদের দেশের সিলেটের মানুষ, তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে, বউ নিয়ে, বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, তাদের পুরো ফ্যামিলি আপনার এই কেয়ার ভিসা আসছে। এবং কেয়ারের বিষয়টা একটু আমি বলি আপনাদেরকে। কেয়ার বিষয় হচ্ছে এরকম একজন, যে অসুস্থ মানুষ যারা এখানে থাকে না, আপনার বিভিন্ন ফ্যামিলিতে আপনার যারা ওল্ড এজ হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তো যারা ব্রিটিশ সিটিজেন ওরা আপনার প্রেফার করে যে একজন হেল্পিং হ্যান্ড দরকার, ওই অসুস্থ মানুষকে দেখাশোনা করার জন্য একজন মানুষের দরকার হয়, এটাকে কেয়ারার বলা হয়। এবং ওই ওই ভিসা আপনার এক সময় এখানে অনেক অনেক মানুষ আসতো। এখন এটা রিসেন্টলি কিছু ফল্টের কারণে, যেটা আপনার বিভিন্ন মানুষ করছে, ফেক ডকুমেন্ট দেখাইছে, ফেক ভিসা আসছে, আপনার কেয়ারের ভিসা সেল করার কারণে এখন এই স্পন্সরশিপটা আপনার টোটালি আপনার উইথড্র করে ফেলছে দেশের সরকার। কেবলমাত্র যারা ইউকেতে থাকে, যেমন আমি ইউকেতে আছি, আমি চাইলে আপনার যদি কোনো একটা কোম্পানিতে আমি অ্যাপ্লাই করি, ওখানে আমার ভালো এক্সপিরিয়েন্স হয়, আমি চাইলে কেয়ারের ভিসা নিতে পারবো, কেয়ারের থেকে স্পন্সর নিতে পারবো। কিন্তু বাহির থেকে যেটা একসময় ছিল, যে দেশের বাহির থেকে আপনার অ্যাপ্লাই করলেও কেয়ারের ভিসা দিচ্ছে, এখন সেটা এখন আর নাই, সেটা আপনার অফ করে দিচ্ছে। আর এত কিছু ভাবতে হবে না আপনার, যে আপনি জব পাবেন কি পাবেন না। আপনার এখানে কেউ নেই, আমার কেউ নাই, আমার কোনো একটা আত্মীয় স্বজন লন্ডনে নাই, আমার 14 গোষ্ঠীতেও কেউ লন্ডনে থাকে না। তারপর তো আমি আসছি, সাহস করে আসছি, এবং আলহামদুলিল্লাহ এখন আমি ভালোই আছি, জব করতেছি। আপনি যখন একটা নতুন কালচারে যাবেন না, আপনার সাথে মানুষের কন্টিনিউয়াসলি এখানে পরিচয় হবে। একটা জব থেকে আপনার পরিচিত হবে, ওই জবের মানুষ থেকে আপনি আরেকটা জব পাবেন। যত বেশি মানুষের সাথে আপনি মিশবেন, তত বেশি আপনার জন্য অপরচুনিটি ওপেন হবে এখানে। আপনার মানুষের সাথে মেশা শিখতে হবে। এখানকার সরকার নতুন একটা প্রস্তাবনা চালু করছে, যেটা নিয়ে সবাই খুবই টেন্সড অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে কি, 5 বছরের আইএলআরটাকে তারা রিমুভ করে সেটা আপনার 10 বছরে নেবে। এটা আমি মনে করি যে এক প্রেক্ষিতে ভালো, আবার আরেক প্রেক্ষিতে খারাপ। আমি এই কন্ট্রোভার্সিতে যাব না। এখন এটা নিয়ে অনেক উদ্বিগ্ন সবাই। 5 বছরের আইএলআর কি, যে আপনার যদি স্পন্সর ভিসা থাকতো, যে কোনো একটা ভিসা থেকে আপনি স্পন্সর নিয়েছেন, ওখান থেকে আপনার 5 বছর পরে আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন, যেটা সেটা আপনি অ্যাপ্লাই করতে পারতেন, আর ওইটা এখন এক্সটেন্ড হয়ে 10 বছর হবে। এখন আপনার যদি কোনো ভিসা নাও থাকে এখানে, যে আমার কোনো স্পন্সর ভিসা নাই, আপনি যদি শুধু লিগ্যাল ভাবে 10 বছর থাকেন, এখন পর্যন্ত এটা নিয়ম এখানে চালু আছে, যে আপনি লিগালি 10 বছর আসছেন ইউকেতে, তখন আপনি আইএলআর অ্যাপ্লাই করতে পারবেন। এখন ধরি আমি একটা মাস্টার্স করলাম, মাস্টার্স আপনার 1.5 বছর গেল, আমি 2 বছর আপনার পিএসডাব্লিউ নেব, তাহলে 3.5 বছর হলো। একটা পিএইচডি যদি করতে পারি আমি এখানে, 4 বছর চলে যাবে, অলমোস্ট আপনার তাহলে 7.5 বছর, 8 বছর হয়ে গেল। এরপর আপনি আরো একটা যে কোনো স্টুডেন্ট ভিসা আপনি যদি এখানে স্টে করতে পারেন, এইভাবে আপনার 10 বছর এখানে কাভার হয়ে যায়। মোটামুটি যে কোনো ভিসায়, সেটা লিগাল ভাবে 10 বছর ইউকেতে থাকতে পারলে আপনার সেখান থেকে আপনি আইএলআর এর জন্য এলিজিবল পারসন। তখন আপনি যখন প্রথম জবে অ্যাপ্লাই করবেন না, আপনার অনেক রিজেকশন হবে এখানে, 50টা 100টা 200টা রিজেকশন কোনো ব্যাপার না, কারণ ইনডিড আপনার খুবই ইজি আপনার জব অ্যাপ্লাই করে। আপনি ক্লিক করবেন, জবের জন্য আপনার লিঙ্ক চলে যাবে ওখানে, আপনার কন্টিনিউয়াসলি প্রতিদিন অ্যাপ্লাই করতে হবে যখন আগে আসবেন। এখন আমি ধরলাম যে আপনার ফ্লাইট জানুয়ারি মাসের 10 তারিখ, আপনি বাংলাদেশে বসে আপনি জব অ্যাপ্লাই করেন, জব অ্যাপ্লাই করতে তার সে তো দেখবে না যে আপনি কোথায় আছেন। অবশ্যই এখানে আসার আগে আপনি বাসার অ্যাড্রেস নিচ্ছেন, আপনি সবকিছুই করতেছেন। আর যদি সেটা না হয়, এখানে আসার পরে দ্রুত এনআই নাম্বার জন্য অ্যাপ্লাই করবেন, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার। যদি এনআই নাম্বার আপনার না থাকে, তখন আপনি জব করতে পারবেন না। যত দ্রুত আপনার এনআই নাম্বার হবে এবং ব্যাংকের কার্ড হবে, ব্যাংক অ্যাকাউন্ট হবে, তত দ্রুত আপনি জবের জন্য এলিজিবল পারসন হবেন। কারণ যে কোনো জবের শুরুতে আপনাকে ব্যাংক ডিটেলস, এনআই নাম্বার, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, এটা আপনার দরকার হবে তখন। যখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করলেন জবের মধ্যে, খুব সুন্দর একটা সিভি তৈরি করবেন। প্রয়োজন নাই যেখানে আপনার সবকিছু অরিজিনাল ডকুমেন্টই থাকতে হবে, আপনি ওখানে কিছু ফেক কথাবার্তা লেখেন। চ্যাট জিপিটি এখন বর্তমানে আমাদের সবচেয়ে বড় বন্ধু, আপনি ওর সাহায্য নেন, ও আপনাকে সবকিছু রিকমেন্ড করে দিবে। এখন আপনি হসপিটালিটি ঢুকবেন, আপনার ওয়েটারি, আপনি দেশ থেকে ইঞ্জিনিয়ারিং করে আসছেন, ডাক্তারি করে আসছেন, আপনি দেশ থেকে ব্যাংকিং করে আসছেন, বা যে কোনো অফিস ডেস্ক জব করে আসছেন,
প্রবলেম নেই, আপনি এখানে সিভিতে উল্লেখ করেন যে আপনার দেশে খুব 5 স্টার রেস্টুরেন্ট একটা এক্সপিরিয়েন্স আছে আপনার, কক্সেস বাজারে আপনার একটা যে কোনো একটা হোটেলে এক্সপিরিয়েন্স লাগায় দেন। প্রাথমিকভাবে আপনার সার্ভাইভ করার জন্য এখানে আপনার কিছু ফেক কথাবার্তা দিতে হবে। প্রাথমিকভাবে সার্ভাইভ করার জন্য আপনার সিভিতে কিছু ফেক এক্সপিরিয়েন্স আপনার উল্লেখ করতে হবে, তা না হলে আপনার যখন সিভি ড্রপ করা হবে ওরা এটা অ্যাকসেপ্ট করবে না। এবং চ্যাট জিপিটিকে যখন আমরা দিব সিভি তৈরি করার জন্য, অবশ্যই ওখানে বলতে হবে যে ইউকে ফরম্যাটে সিভি তৈরি করে দিতে হবে আমাদের। তারপর এখানে যখন আস্তে আস্তে আপনি পুরাতন হয়ে যাবেন, 1 মাস 2 মাস 3 মাস চলে যাবে, আপনার সাথে মানুষের লিঙ্ক বাড়বে, কানেকশন হবে, আপনি আরো বেশি জবের অপরচুনিটি পাবেন, আরো বেশি জব পাবেন। তখন আপনার যেটা ভালো মনে হবে, যে কোনো অফিসিয়াল জব, অ্যাডমিনিস্ট্রেটিভ জব, আপনার যেটা বেস্ট মনে হবে তখন সেটাকে রেখে বাকিগুলো আপনি তখন ছেড়ে দেন আস্তে আস্তে। কিন্তু প্রাথমিক পর্যায়ে আসার পরে আপনাকে ছোট জব থেকেই শুরু করতে হবে, এটা রিয়েলিটি, এটা 100% রিয়েলিটি। আপনি কখনোই এই দেশে আসার পরে ডিরেক্ট হাই লেভেলের জবে ঢুকতে পারবেন না। আমার রেস্টুরেন্টের যে ম্যানেজার, ওর ইয়ারলি স্যালারি অ্যারাউন্ড বোনাস নিয়ে 60,000 পাউন্ড, যেটা আপনার বাংলা টাকায় কনভার্ট করলে 1 কোটি টাকার উপরে। সে কিন্তু বয়সে আমার থেকে অনেক ছোট। আমার যে ম্যানেজার, ওর বয়স হচ্ছে কেবল 25 ইয়ার্স, কিন্তু সে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা একদিনে গ্যাদার করে নেয়। এবং ওর যেটা এক্সপিরিয়েন্স আছে না ওই বয়সে, ওই এক্সপিরিয়েন্সে আমার ঢুকতে হলে আমার আরো 10 ইয়ার্স থাকতে হবে এখানে, তারপর আমি ঢুকতে পারবো। এখন আমি বলি কি জন্য, দেখেন, আমাদের দেশে আমরা জব সার্চ করি কখন? গ্রাজুয়েশনের পরে, মাস্টার্সের পরে, ব্যাচেলরের পরে। কিন্তু এই দেশের একজন মানুষ জবে ঢোকে যখন আপনার সে 13 বছর 14 বছর হয়, তখন থেকে তারা বাহিরে আপনার জব করে। যখন এখানে সামার ভ্যাকেশন শুরু হয়, ওরা ওই সামার টাইমটাকে কাজে লাগায়, ওই সময়টাকে আপনার তারা এনজয় করে, কাজ করে, এনজয় করে, সবই করে, ট্রাভেল করে, ট্যুর করে। একজন ইউরোপিয়ান নাগরিক 13-14 বছর বয়স থেকে আপনার পুরো পৃথিবী সে ঘুরে দেখে। আর আমরা কি করি? আমরা আপনার দেশে বসে ভাবি যে আমরা এখন একটা সরকারি জবের জন্য পড়ালেখা করব, এরপরে আমরা সরকারি জবে ঢুকবো, বুড়া হব, পেনশন হবে, তখন আমি আপনার যে হজ করব, দেশের বাইরে ঘুরতে যাব। এই যে একটা মানসিক চিন্তা ভাবনার ডিফারেন্সটা, এটার কারণেই হচ্ছে ওরা এত অ্যাডভান্স, এটার কারণে ওরা হচ্ছে এত বেশি ইলিজেবল। যারা আপনারা দেশে আছেন, আপনার সন্তানকে বা আপনার ভাইকে হোক, আপনার বোনকে হোক, আপনার ফ্যামিলি মেম্বার্সকে হোক, বা আপনার রিলেটিভসকে হোক, কাজিনকে হোক, যে হোক না কেন, আপনি তাদেরকে ছোট বয়স থেকেই বাস্তব জীবনের কাজের সাথে অভিজ্ঞতার সম্মুখীন করান, এতে তার লাইফটা সুন্দর হবে, সে অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। স্কুল বয়সের পড়ালেখাটা আলাদা, পড়ালেখাও করবে, পাশাপাশি সে আপনার বাইরের যে জীবনটা, ওইটার সম্পর্কে আপনি একটু আইডিয়া দেন তাকে। তাকে আপনার যারা মেয়েরা আছে, রান্না শুধু মেয়েদের কাজ নয়, রান্না একটা ছেলেরও কাজ। মেডিকেল হোস্টেলে আমরা রাতের বেলা বা বৃহস্পতিবার রাতে একসাথে ফ্রেন্ডরা মিলে রান্না করতাম, সেটা কিন্তু আজকে আমার এখানে কাজে লাগতেছে। আমার কিন্তু এখানে এখন একা রান্না করে খাওয়া লাগতেছে, আমার কিন্তু ফ্যামিলি মেম্বার্স এখানে কেউ নাই। তো আপনার কখন কোথায় কোন কোন বিষয়ে কাজে লাগবে আপনি বলতে পারেন না। লাইফের যে কোনো এক্সপিরিয়েন্সই একটা জায়গা থেকে অন্য জায়গায় আপনার কাজে লাগতে পারে। যারা বাংলাদেশ থেকে আসি আমরা কিন্তু ইমেইলের সাথে ইউজ টু না, এখানে আপনাকে ইমেইলের সাথে ইউজ টু হইতে হবে। যে কয়টা জবে অ্যাপ্লাই করবেন, আপনার যে সিভিটা আছে না, সিভিটা সহ আপনি একটা ফর্মাল ইমেইল চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে লিখবেন, ছোট ইমেলের মতো লিখবেন, লিখে ওইটা আপনার ওই ব্রাঞ্চের অথবা যে ব্রাঞ্চে আপনি অ্যাপ্লাই করছেন ওই ব্রাঞ্চে আপনি সেন্ড করে দিবেন ম্যানেজার বরাবর। একই ওয়েবসাইট থেকে কিন্তু আপনার শত শত প্রার্থী অ্যাপ্লাই করে, কিন্তু শত শত প্রার্থী আপনার ইমেল করে না। একজন ম্যানেজারের এত সময় না এখানে যে আপনার 5-10 হাজার আপনার সেই যারা আপনার ক্যান্ডিডেট তাদেরটা আপনার সার্চ করবে, তাদেরটা পড়বে, তারপর সে দেখবে, তার টাইম নাই এখানে। উনি কি করে, যারা ইমেল দেয় উনি মনে করে যে এরা অ্যাক্টিভ, অনেক সময় ম্যানেজার ওখান থেকে আপনার 2-1জনকে সিলেক্ট করে, ওখান থেকে আপনার ইন্টারভিউ নেয়। এটা অনেক কাজে দিবে একজন স্টুডেন্টের। যে 20 ঘন্টার আপনার কাজের পারমিশন আছে না, তো ওই কাজের পারমিশন দিয়ে 20 ঘন্টা কাজ করে আপনি অনায়াসে এখানে আপনার হাত খরচ চালাতে পারবেন। এখানে এক্সপেন্সিভ, অবশ্যই এক্সপেন্সিভ অনেক, কিন্তু 20 ঘন্টা কাজ করলে আপনি মিনিমাম 1000 পাউন্ডের মতন পাবেন। আমি লন্ডনের কথা হিসাব করলাম, ইউরোপের অন্য দেশগুলোও সেম কাছাকাছি হবে। যদি আপনার 1000 পাউন্ড পান, আপনার মান্থলি এক্সপেন্স সব মানে সব মিলে আপনার যদি সর্বোচ্চটা আপনি ভালো থাকেন, সবচেয়ে ভালো থাকেন, ভালো খাওয়া দাওয়া করেন, তারপর আপনার 700 পাউন্ড
আপনার যাবে মান্থলি এক্সপেন্স, বাকি 300 পাউন্ড আপনি সেভিংস করতে পারবেন এখান থেকে। তো স্টুডেন্ট অবস্থায় আসলেও পার্ট টাইম জব করে আপনার লিভিং কস্ট আপনি বিয়ার করতে পারবেন, এটা নিয়ে টেনশন নাই। স্টুডেন্ট অবস্থায় একটা এনআই জব করে, এনআই জব মিনস মানে যেই যেই টাকাটা আপনার ব্যাংকে ঢুকবে, এর পাশাপাশি অনেক স্টুডেন্ট কি করে, যে রেস্টুরেন্টে জব করে বা যেখানে জব করে ওদেরকে বলে যে ক্যাশ ইন হ্যান্ড দেওয়ার জন্য। ক্যাশ ইন হ্যান্ড মিনস এখানে বোঝায় যে আপনাকে ব্যাংক ট্রান্সফার করবে টাকাটা, কিন্তু আপনার এনআই নাম্বার ইউজ করবে না। আপনার একটা প্রুফ থাকলো না আর তখন যে আপনি এখানে 20 ঘন্টা বেশি কাজ করতেছেন কিনা। এইভাবেও অনেক স্টুডেন্টকে আমি দেখছি কাজ করতে, তারা এভাবেও কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে এখানে। যারা ব্যাচেলর স্টুডেন্ট, বিশেষ করে ব্যাচেলরে পড়তে আসতেছে, ওদের কিন্তু টিউশন ফি অনেক বেশি। প্রতি বছরে ব্যাচেলরদের টিউশন ফি অ্যারাউন্ড 10,000 12,000 ডিপেন্ডস অন ইউনিভার্সিটি। ওরা কিন্তু ওইরকম করে জব করে টাকা ম্যানেজ করতেছে, ফ্যামিলিকে আপনার প্রেশার দিচ্ছে না। একটা ব্যাচেলর স্টুডেন্ট কিন্তু অনেক ছোট, তাই না? 20 বছর 21 বছর বয়স থাকে, তো এত অল্প বয়স থেকে সে আপনি এতটা রেসপন্সিবল। আপনি যখন বাইরের দেশে আসবেন তখন আপনার নিজের সাথে তুলনা করলে বুঝতে পারবেন যে আমরা যখন দেশে ব্যাচেলর করি আর বাইরে যারা ব্যাচেলর করে, দুটার ডিফারেন্সটা কি, তাদের মানসিকতা ডিফারেন্সটা কোথায়, এটা তখন বুঝতে পারবেন। লাইফে আপনি স্বপ্ন দেখেন, একটা স্বপ্ন দেখেন, স্বপ্ন নিয়ে আপনি বাঁচেন, স্বপ্নকে লালন করেন, বড় করেন, আপনি একদিন সফল ইনশাল্লাহ হবেন। আমার থেকে আমি বলি, গত বছর আমি যখন প্রথম আসি, আমি আপনার এখানে লন্ডনে আপনার 1.75 পাউন্ড আপনার মিনিমাম বাসের ফেয়ার এখানে, এবং ওইটা দিয়ে আপনি 1 ঘন্টা ঘুরতে পারবেন। আমার যখন জব ছিল না, গত বছর আমি যখন জবলেস ছিলাম, আমি জবলেস ছিলাম 1 মাস। আমার লাইফে প্রতিটা দিনই আপনার এক একটা আপনার গল্পের মতো ছিল আর কি। এখনো হচ্ছে, প্রতিটা দিনই আমার কাছে গল্পের মতো আমার জন্য। আমার যখন জব ছিল না, আমি কিন্তু আপনার একটা জব খোঁজার জন্য 6 মাইল 7 মাইল 5 মাইল আপনার হাঁটছি শুধুমাত্র 1.75 টাকা সেভ করার জন্য। এটা কিন্তু আপনার মানে মিথ্যা কথা না, যেটা বাস্তবতা সত্যি কথা আমার লাইফের, সেটাই ওইটা আমি করছি। কিন্তু আজকে কিন্তু আমি গত বছর থেকে অনেক ভালো আছি। আপনার সৃষ্টিকর্তা আপনার অবস্থার পরিবর্তন করবে, যতক্ষণ না পর্যন্ত আপনি চেষ্টা না করেন ততক্ষণ পর্যন্ত আপনার সৃষ্টিকর্তা আপনার অবস্থার পরিবর্তন করবে না। আপনি যখন থেকে চেষ্টা শুরু করবেন আপনার অবস্থার পরিবর্তন হবে। আর আপনি সারা জীবন কিন্তু কষ্ট করবেন না, হয়তো 2 বছর 3 বছর, বড় জোর 10 বছরই কষ্ট করবেন। এরপর কিন্তু আপনার নেক্সট জেনারেশন যারা আসবে, আপনার বেবিরা আসবে, আপনার ওয়াইফ আসবে, যারা আসবে আপনার লাইফ পার্টনার হবে, সে কিন্তু ভালো থাকবে। তাদের জন্য তো এই কষ্টটা করতেছেন আপনি। আমি বলবো আপনি স্টুডেন্ট ভিসায় দেশে বাইরের দেশে চলে আসেন, একটা দেশের সরকার কিন্তু আপনার কোনো না কোনো ব্যবস্থা রেখে দেয়। এখনো 10 বছরের যে রুলসটা, যে আপনি লিগালি 10 বছর থাকতে পারলে আপনাকে আইএলআর দিবে, সেটাই আপনি থাকেন, ভালো হবে আপনার জন্য।